গায়ত্রীর মা বাবা ওর জন্য সম্বন্ধ দেখছিল। একদিন গায়ত্রীর বাবা শোভনলাল যখন বাজার থেকে জিনিস কিনে বাড়িতে ফিরছিল, তখন একটা গলির মুখে মাথা ঘুরে উনি পড়ে যান, আর তার হাতে সবজির ব্যাগটাও পড়ে যায়। ওই গলির মুখেই শ্যামলাল বাবুর ছোলা বাটোরার দোকান ছিল। উনি যখনই শোভনবাবুকে পড়ে যেতে দেখেন, তখনই ছেলে সূর্যকে ডেকে বলেন, বাবা সূর্য, ছুটে গিয়ে দেখ তো, ওখানে বোধহয় কোনো ভদ্রলোক পড়ে গেছেন, একটু সাহায্য কর। সূর্য দৌড়ে শোভনবাবুর কাছে যায় আর ওনাকে তুলে দোকানে নিয়ে এসে বসায়। কাকু, আপনি বসুন, আপনার জন্য জল আনছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাবা, একটু মনোজ ডাক্তারের কাছে নিয়ে যা তো, দেখ বিপি হাই কিনা। হ্যাঁ, হয়তো আপনি ঠিকই বলছেন। আজকে সকালে বিপির ওষুধ না খেয়েই বাজারে চলে এসেছিলাম। কাকু আসুন, আমি আপনাকে মনোজ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বাবা, ওনাকে দেখিয়ে আন। সূর্য শোভনবাবুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। যখন শোভনবাবু পড়ে যান, তখন ওনার পকেট থেকে মোবাইল পড়ে যায়, আর সেটা তখন সূর্য নিয়ে নেয়। তখনই হঠাৎ ওনার ফোনে ওনার মেয়ে গায়ত্রীর ফোন আসে। কাকুর ফোন বাজছে, আমিই রিসিভ করি। হ্যালো। কে? ফোনটা কে তুললো বাবা? আমি সূর্য বলছি। আসলে আপনার বাবা। কি হয়েছে বাবার? চিন্তা নেই, আপনার বাবা ঠিক আছে। গায়ত্রী আর ওর মা ঘাবড়ে যায়। তাই সূর্য গায়ত্রীকে সব কথা বলার আগেই গায়ত্রী পার্স নিয়ে অটো ধরে শ্যামলালের দোকানে চলে আসে। গায়ত্রী শোভনবাবুর একমাত্র মেয়ে ছিল। দেখতেও খুবই সুন্দরী ছিল। সূর্য তো ওকে দেখে তাকিয়েই থাকলো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সূর্য, তুমি না থাকলে যে আজ। হ্যাঁ মা গায়ত্রী, এরা খুব ভালো লোক। বিপদে পড়া লোকেদের সাহায্য করা তো আমাদের কর্তব্য। মা, তুমি কি চাকরি করো? না না আঙ্কেল, আমি জব করি না। আমি কুকিং কোর্স করেছি আর অনলাইনে কুকিং ক্লাস করাই। আচ্ছা, তাহলে তো তুমি নিশ্চয়ই খাবার খুব ভালো বানাও। হ্যাঁ দাদা, গায়ত্রী মা খুব ভালো রান্না করে। এখন তো শুধু ওর জন্য একটা ভালো সম্বন্ধের অপেক্ষা করছি। গায়ত্রী আর সূর্য একে অপরকে দেখে, আর গায়ত্রী নিজের বাবাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। পরের দিন শোভনবাবু তার স্ত্রীকে নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে যেতে বলছিলেন, সুষমা, তোমার শ্যামলবাবুর ছেলে সূর্যকে কেমন লাগলো? আমাদের গায়ত্রীর জন্য কেমন হবে? কিন্তু ছেলেটা যদি বিবাহিত হয় বা অন্য কোথাও তার সম্বন্ধের কথা চলছে। আরে ঘুরিয়ে পিছিয়ে কথা বলবো, চলো গিয়ে অন্তত কথা তো বলি। এই বলে উনি তার স্ত্রী সুষমা দেবীকে নিয়ে শ্যামবাবুর দোকানে গেলেন। কাকু, আপনার শরীর কেমন আছে? খুব ভালো। ও আমার স্ত্রী সুষমা। এদিক থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। আপনাদের খুব প্রশংসা করে ও। শ্যামবাবু, আপনার বাড়িতে আর কে কে আছেন? আমি আর আমার স্ত্রী জানকী, ছেলে সূর্য আর ছোট মেয়ে কোমল। তা ছেলের বিয়ে দেবেন না? আর কি বলবো দাদা, এখনকার মেয়েদের তো গাড়ি বাড়ি বাংলো এসব চাই। আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে কি আর আসবে? আরে দাদা, পয়সা তো হাতের ময়লা, যখন খুশি আসবে যাবে, কিন্তু ছেলে পরিশ্রমী হলে গাড়ি বাংলো সবই হবে। তাই বলছিলাম কি, যে আপনি যদি রাজি থাকেন তাহলে সূর্যকে আমি আমার জামাই করতে চাই, মেয়ের সাথে বিয়ে দিতে চাই। আর এরপর ছটপট করে গায়ত্রীর বিয়ে হয়ে গেল। গায়ত্রী সূর্যের বাড়িতে বউ হয়ে চলে এলো। গায়ত্রী আসাতে সূর্যের পরিবারও খুব খুশি ছিল। গায়ত্রী খুব ভালো মেয়ে, এসেই বাড়ির সব কাজ নিজের হাতে নিয়ে নিয়েছে। বাচ্চারা খুশি থাকলেই তো আমরা খুশি। চলো, আজকের দোকানের শুরুটা গায়ত্রী মায়ের হাত দিয়েই হবে। গায়ত্রী বিয়ের পর এই প্রথম সবার সাথে দোকানে যায়। পুজোর পর শ্যামলাল বাবু তার বৌমাকে বলল যে পুজোর জন্য ছোলা বাটোরা বানিয়ে দিতে। বৌমা এসো। আজ তুমিই প্রথম ভাটুরাটা করাইয়ে দেবে। হ্যাঁ বাবা, দিচ্ছি। গায়ত্রী, স্পেশাল কিছু, যাতে সবাই খুব ভালো বলে। ও, এই ব্যাপার, ঠিক আছে, তাহলে আমি আজকে একটা স্পেশাল বাটোরা বানিয়ে খাওয়াবো। আরে আমার বৌমা দারুণ রান্না করে, দেখবে ও নিশ্চয়ই নতুন কিছু বানাবে। এরপর গায়ত্রী তার বুদ্ধি লাগিয়ে একটা বাটোরা বেলতে লাগলো, আর খদ্দেররাও অবাক হয়ে ওকে দেখছিল। আর দেখতে দেখতে গায়ত্রী একটা বাহুবলী বাটোরা বানিয়ে কড়াই দিয়ে দিল। আরে আরে, এটা তো বাহুবলী বাটোরা, তাই না? হ্যাঁ আন্টি, আপনি একদম ঠিক বলেছেন, কারণ এই বাটোরাটা পুরো কড়াইয়ের সাইজে করে আমি বানিয়েছি। তুমি যে কামাল করে দিলে গায়ত্রী। বাহ বৌমা, তুমি তো একেবারে চমৎকার বাহুবলী ভাটুরা বানিয়েছো। বৌমা, তুমি তো কামাল করে দিলে। বৌমা, এবার তাড়াতাড়ি ঠাকুরকে ভোগটা দিয়ে দাও। দেখো, তোমার হাতের ভাটুরা খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে রয়েছে। আমাদের বৌমা সত্যি করে মা অন্নপূর্ণার আশীর্বাদ পেয়ে এসেছে। আর গায়ত্রীর বানানো এই ভাটরেই আস্তে আস্তে ওদের দোকানের পরিচিতি হয়ে গেল।
খদ্দেররা এসে বাহুবলী ভট্টরে দেখে অবাক হয়ে যেত। কেউ ওটা ছবি তুলত, কেউ আবার প্যাক করে বাড়িতে নিয়ে যেত। সূর্য আর শ্যামলাল বাবু এতে খুব খুশি ছিল। বৌমা, আজ তোমার জন্য আমাদের দোকান এক নতুন পরিচিতি পেল। লোকে তো এমন ভাটুরা আগে দেখেইনি। আমার বৌমা আজকে প্রমাণ করে দিল যে ও রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। আমার প্রিয় বৌমা। এবার তো মনে হচ্ছে আমাদের দোকানের নাম পরিবর্তন করে বাহুবলী ভাটুরা দোকান করতে হবে। এখন গায়ত্রীর বানানো বাহুবলী ভট্টরাই ছিল শ্যামলাল বাবুর দোকানের পরিচয়। দূর দূর থেকে লোকেরা লাইন দিয়ে এই দোকানে ভট্টরা খেতে আসতো, আর এতে শ্যামলাল বাবুর ব্যবসায় খুব উন্নতি হতে লাগলো। গায়ত্রীর এই বাহুবলী ভট্টরা শুধু দোকানের আয় বৃদ্ধি করল না, পরিবারেরও খুশি নিয়ে এলো। এইভাবেই গায়ত্রী পরিশ্রম আর সততার ফল পাওয়া গেল। তাই আজ ভগবানের আশীর্বাদে গায়ত্রীর সংসারে সেই সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্য ছিল যা সে কোনোদিন আশা করত। আন্টি, এক গ্লাস জল আনো তো। এখনই আনছি মা। ঠান্ডা আনবো না গরম? একটু ঠান্ডাই চাই। ঠিক আছে মা, এখনই আনছি। এই নাও জল। থ্যাংক ইউ আন্টি। এই জলটা তো খুব ঠান্ডা। এই জল খেলে তো আমার গলা ধরে যাবে। আমি কি খুব ঠান্ডা নিয়ে এসেছি? তা নয় তো কি, আমাকে অন্য জল এনে দাও। হ্যাঁ হ্যাঁ, আনছি। আন্টি, আগে থেকেই দেখে নেবে জল কেমন আছে। হ্যাঁ হ্যাঁ প্রিয়া মা, আমি এরপর থেকে খেয়াল রাখবো। এই বলে অনিতা ওখান থেকে চলে যায়, আর প্রিয়া সোফায় বসে টিভি দেখতে লাগলো। দিল্লির একটি সম্ভ্রান্ত এলাকায় প্রিয়া তার মা প্রমীলা আর ভাই পবনের সাথে থাকত। পবন আর প্রিয়ার বাবা খুব বড় লোক ছিলেন। 5 বছর আগে ওনার মৃত্যু হলে ওনার সব কাজের দায়িত্ব পবনের ওপর পড়ে। এইভাবেই কিছুদিন কাটার পর। প্রিয়া, তুই এখানে রান্নাঘরে কি করছিস? কিছু না মা, ভাবলাম কি একটু নিজের জন্য নুডলস বানাই। কেন? অনিতা কোথায়? অনিতা আন্টি মনে হচ্ছে ছাদে গেছে জামা কাপড় শোকাতে। অনিতা, আমি কতবার তোমাকে বলেছি যে প্রিয়া যা খেতে চায় ওকে বানিয়ে দাও। হ্যাঁ মেম সাহেব, আমি তো বানিয়ে দিই, কিন্তু হলোটা কি? কি হয়েছে মানে? আমার মেয়ে নিজের থেকে নুডলস বানাতে গেছে। আমি কতবার বলেছি না যে আমার মেয়ে রান্না করবে না? ও রান্না করলে তুমি কি করতে আছো? আসলে মেম সাহেব, আমি দেখিনি, না হলে আমিই বানিয়ে দিতাম। মা ছাড়ো না, এটা আমারই ইচ্ছা ছিল। এখানে অনিতা আন্টির কোনো দোষ নেই। কার কি দোষ আমি ওসব জানি না। আমার মেয়ে রান্না করবে না মানে রান্না করবে না। প্রমীলার রাগ দেখে বেচারি অনিতা চুপ করে যায়। সে আজও কোনো অপরাধ না করেই কথা শুনল। আসলে প্রমীলা দেবী নিজের মেয়ে প্রিয়াকে খুব ভালোবাসত, তাই সে চাইতো না যে তার মেয়ে জীবনে কোনো পরিশ্রমের কাজ করুক। প্রিয়া, এই ফটোটা দেখতো একটু। বাহ, মেয়েটা তো খুব সুন্দরী। কি নাম ওর? ওর নাম শালিনী। দেখতেও ঠিকঠাক, পড়াশুনো জানে। দেখ না পবন একবার। মা, তোমাকে কতবার বলেছি যে এইসব ব্যাপারে আমাকে কিছু বলবে না। তোমার যাকে পছন্দ হবে তাকেই বিয়ে করে নেবো। কি রে দাদা, সবসময় তোর কাজ আর কাজ। দেখ তো মেয়েটাকে, দেখে আগে বল তোর কেমন লাগছে। ছাড় তো এইসব কাজ টাজ। হ্যাঁ, আমারও পছন্দ, দেখ না। কই দেখাও। প্রমীলার প্রিয়া বারবার বলাতে পবন মেয়ের ছবিটা দেখলো, আর ছবিটা দেখেই পবনের শালিনীকে পছন্দ হয়ে যায়। আর কিছুদিন পরেই ওদের দুজনের বিয়ে হয়ে যায়। এরপর শালিনী প্রমীলাদের বাড়িতে বউ হয়ে চলে আসে। বিয়ের 2 দিন পরে। শালিনী বৌমা, আজ তোমার প্রথম রান্না। তুমি তৈরি তো? হ্যাঁ হ্যাঁ মা, একদম রেডি। আচ্ছা, তাহলে তুমি রান্না করতে জানো? মা, তুমি হুকুম করো, তুমি কি খাবে? আমি সব বানাতে পারি, যা বলবে তাই বানিয়ে দেব। ঠিক আছে বৌমা, তুমি রান্নাঘরে যাও, অনিতা তোমাকে সাহায্য করবে। শালিনী জানতো না যে অনিতা ওই বাড়ির কাজের লোক। তাই যখন অনিতা শালিনীর সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল, নমস্কার মেম সাহেব। আরে কিসের মেম সাহেব? আমি কি কোনো জমিদারের মেয়ে নাকি যে আমাকে মেম সাহেব বলছো? আর আন্টি তুমি হাত নামাও। আর আজকের পর থেকে তুমি আমাকে শালু বলে ডাকবে, সবাই এই নামেই ডাকে। শালিনীর এই ব্যবহার দেখে অনিতার চোখে খুশির জল চলে আসে, আর তিনি ওকে সাহায্য করার জন্য বাসন বার করতে লাগে। এ কি করছো আন্টি? আজ তো আমার প্রথম রান্না, তোমার তো নয়। তুমি আরাম করে বসো এখানে, বসো এখানে। আর হ্যাঁ, আমার কোনো ভুল হলে তুমি বলো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে ছোট মেম সাহেব। এই না না, শালুমা। হ্যাঁ, এবার তুমি ঠিক বললে। এবার দেখো আমার জাদু। এরপর শালিনী দেখতে দেখতে ঝটপট করে সব রান্না করে ফেললো। ওর এই কাজের গতি দেখে অনিতাও অবাক হয়ে যায়। তারপর খাবার টেবিলে। বৌদি, জাস্ট অসাধারণ। আর এই মুগ ডালের হালুয়া তো আহা, ভালো লেগেছে না? হ্যাঁ, খুব ভালো হয়েছে শালিনী। আর কুরকুরে ঢ্যাঁড়সকে তো আমার তরফ থেকে 5 স্টার। আমি তোমাকেও শিখিয়ে দেব, কোনো চিন্তা নেই। শালিনী,
তুমি ভালো রান্না করতে পারো ঠিক আছে, কিন্তু আমার মেয়ে কোনোদিনও রান্না করবে না। শাশুড়ির এই কথা শুনে শালিনী অবাক হয়ে যায়। নতুন বউ বলে তখন কিছু না বললেও সন্ধেবেলা একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো। কি গো, প্রিয়া রান্না করে না? না, কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করছো? আসলে মা আজকে রেগে বলল না যে আমার মেয়ে রান্না করবে না, তাই আমার একটু অদ্ভুত লাগলো শুনে। আসলে মা প্রিয়াকে খুব ভালোবাসে তো, তাই মা চাই না যে প্রিয়া কোনো পরিশ্রমের কাজ করুক। পবনের এই কথা শুনে শালিনী কিছুই বলল না। পরের দিন রান্নাঘরে, শালিনী কি করছো তুমি এখানে? মা, আমি ভাবলাম সবার জন্য গরম গরম পরোটা বানিয়ে দিই। আরে ওর জন্য তো অনিতা আছে। হ্যাঁ আন্টি আছে, ঠিক আছে, আমি ওনার হেল্প নিয়ে নেব, কিন্তু আমিই করে দেব। ওই দিন প্রমীলা দেবী বুঝতে পারে যে শালিনীর রান্না করতে ভালো লাগে আর ও রান্না করা ছাড়বে না, তাই তিনি ওকে কিছু বললেন না আর এইভাবেই চলতে লাগলো। এইভাবেই কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন কলেজে, অমল তুমি কবে তোমার মায়ের সাথে আমাকে দেখা করাবে? তোমাকে কতবার বলেছি যে মা আমাদের বিয়েতে রাজি হবে না। কিন্তু কেন? আমার মধ্যে কি দোষ আছে শুনি? তোমাকে তো বলেছিলাম যে মা খাবার খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসে, আর মার এরকমই বৌমা চাই যে এইগুলো ভালো পারবে। আর তুমি তো মনে হয় না কোনোদিন ডিমও সেদ্ধ করেছো। হ্যাঁ, ডিম সিদ্ধ করে? নাও শোনো মেয়ের কথা, ব্যাস এই জন্যই মা রাজি হবে না। প্রিয়া অমল একে অপরকে ভালোবাসতো আর বিয়েও করতে চাইতো, কিন্তু অমলের মা আভা ছিল খুব কড়া স্বভাবের মহিলা। আমার হিসাবে তো মেয়েদের সাথে সাথে ছেলেদেরও রান্না শেখা উচিত। আমার ছেলে অমলকে দেখো, ও সব কিছু রান্না করতে পারে, সব কিছু। অ্যাকচুয়ালি ওই মহিলারা ছিল শহরের খুব ধনী মহিলা, যারা একটা কুকিং কম্পিটিশন অ্যারেঞ্জ করতে চাইছিল। আর ওই কম্পিটিশনের জাজ অমলের মা এই কথা শুনে প্রিয়াও পার্টিসিপেট করতে চাইল। আর যখন ওর পালা এলো, ও তখন পোড়া হালুয়া নিয়ে আভা দেবীর সামনে এলো। হে ভগবান, এটা কি? ম্যাম, এটা হালুয়া। এটা হালুয়া না, এটা পুড়ে গেছে। আর একটু না, পুরোটাই পুড়ে গেছে। সরি, আপনি ডিসকোয়ালিফাইড। কিন্তু ম্যাম, আপনার কাছে আর একটা ভালো সুযোগ আছে। নেক্সট রাউন্ডে কিছু ভালো কিছু বানান। ভিডিও দেখে হালুয়া বানানোর চেষ্টা করলেও হালুয়াটা সবটাই পুড়ে গিয়েছিল। এরপর সন্ধেবেলা ও যখন রুমে বসে কান্না করছিল, কি হয়েছে প্রিয়া, কাঁদছো কেন? আসতে বলো, না হলে মা শুনে নেবে। কিন্তু হয়েছে কি? আমি তো তোমার বৌদি, আমাকে বলো না। প্রিয়া সমস্ত কথাই তার বৌদি শালিনীকে বলে দেয়। তারপর কাঁদতে কাঁদতে বলে, আমি অমলকে বিয়ে করব বৌদি, আর তার জন্য তোমার মতো রান্না করে শিখতে হবে। তার জন্য মাকে ঘন্টা দুয়েকের জন্য বাড়ি থেকে বাইরে থাকতে হবে, তাহলেই আমি তোমাকে রান্নাটা শিখিয়ে দিতে পারবো। কিছু একটা ভাবতে হবে। শালিনী বুদ্ধিমতী ছিল, তাই পাড়ার মহিলাদের সাথে কথা বলে সে একটা উইমেন ক্লাব খুলিয়ে দিল। আর এইদিকে ঘরে প্রিয়ার কুকিং ক্লাস চালু হয়ে যায়। তার ঠিক 2 মাস পর। তুমি তো আগেও এসেছিলে মনে হচ্ছে। হ্যাঁ ম্যাম, তখন আমি কিছুই পারতাম না, কিন্তু আজকে আপনি যা বলবেন আমি তাই বানিয়ে দেব। ও তাই নাকি? তাহলে যাও, পুর দেওয়া বেগুন বানিয়ে আনো। প্রিয়ার মুখে হাসি ছিল, কারণ 2 মাসে ও সব রকম রান্না করা শিখে গেছিল। ওই দিন ওখানে শালিনী আর অমলও লুকিয়ে বসেছিল। ওর রান্না দেখে শালিনী খুশি আর অমল ছিল অবাক। সত্যি বৌদি, তুমি কামাল করে দিয়েছো। আরে এই তো শুরু। এই বলে দুজনে হাসাহাসি করতে লাগে, আর প্রিয়া খুব তাড়াতাড়ি পুর ভরা বেগুন বানিয়ে ফেললো। আর সেটা খেয়ে, ওহো কি ভালো হয়েছে, খুব ভালো মা। এরকম পুরভরা বেগুন তো আমি রোজ খেতে চাইবো। কি নাম তোমার মা? আন্টি প্রিয়া। খুব ভালো মা, তোমার যে বাড়িতে বিয়ে হবে ওরা খুব লাকি হবে, এত ভালো শেফ যে পাবে। আভা দেবীর এই কথা শুনে প্রিয়া লজ্জা পেল, আর অমল মনে মনে খুশি হলো, কারণ ও জানতো এই সুন্দর শেফটা ওর বউ হতে চলেছে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।